আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আমরা করছিলাম তপন স্যারের অনুশীলন এমসিকিউ সলভ। তো আজকে আমরা দেখবো হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। চলো শুরু করা যাক। কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা কি বলে? তাকে বলা হয় ধারণা। মানে এখানে এখন প্রমাণিত কিছু না, এটা এখনো ঠিক আছে, ধারণা, যে ধারণা করছে কোনো কিছু নিয়ে ধারণা হয়েছে। সাধারণভাবে নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলে? খেয়াল করো, নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে, মানে এটা কিন্তু আমার এখন প্রমাণিত, ঠিক আছে, এটা কিন্তু আমার এখন প্রমাণিত একটা জিনিস, রুল ফলো করবে। সো ও বলছে যে কোনো জিনিস যদি প্রমাণিত হয়, ঠিক আছে, যদি প্রুভ হয়, তো তোমরা নর্মালি কী করো, ম্যাথ থেকে সূত্র মিলাও না, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। সো যদি অলওয়েজ সেম শর্ত ফলো করে তার মানে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে, এখন তাকে বলা হবে সূত্র। অলওয়েজ একই সূত্র ফলো করে, প্রমাণিত এখন জিনিসটা। তারপর তোমাকে যদি বলে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নাও, মানে এখন এটা প্রুভ না, প্রমাণ করতে পারো নাই, বাট মোর লাইকলি যে তোমারটাই হবে। ধরো আমি তোমাকে একটা কথা বলছি, এখন তুমি ধরে নিছো হ্যাঁ শাফিন ভাই যেটা বলছে এটা হয়তো হবে, মেনে নিলাম ভাই, ঠিক আছে। তা আমি তো এখন প্রমাণ করতে দেখাইতে পারিনি, বাস্তব কোনো জিনিস দিয়ে প্রমাণ করতে পারিনি, বাট আমি বলছি এবং সঠিক হওয়ার চান্স ওটা বেশি, সো তুমি মেনে নিছো, এটাকে বলা হচ্ছে স্বীকার্য, ঠিক আছে। এখনো প্রুভ না, বাট হতে পারে, তো স্বীকার্য। পরেরটা আসো, যে নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার অপরিবর্তনীয় রাশি নয় কোনটি? খেয়াল করে, অনেকে ভুল করে, বুঝছো, আমার এখানে বলছে অপরিবর্তনীয় রাশি নয় কোনটি, মানে আমার চাইছে যে পরিবর্তনীয় কোনটা। কোশ্চেনটা কিন্তু কি, কোশ্চেনটা হচ্ছে আমাদের যে কোন রাশিটা এখানে পরিবর্তনীয়, কোনটা চেঞ্জ হয়। তোমরা সবাই জানো যে নিউটনীয় বলবিদ্যায় বা চিরায়ত বলবিদ্যায়, নিউটনিয়ান মেকানিক্সের এখানে চেঞ্জ হয় শুধুমাত্র বেগ, বাকি তিনটা যে আছে স্থান কাল ভর, এই তিনটা কিন্তু অপরিবর্তনীয়, চেঞ্জ হয় না নিউটনের ক্ষেত্রে। কিন্তু আবার আইনস্টাইন যদি বলতো, আইনস্টাইন, এগুলো কিন্তু আইনস্টাইনে চেঞ্জ হয় আবার, এই কাল সময় স্থান, ঠিক আছে। মডার্ন ফিজিক্স বা আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এগুলো কিন্তু আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার তত্ত্ব, সেটা অনুযায়ী কিন্তু এগুলো চেঞ্জ হয়। কিন্তু নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী এই তিনটা জিনিস চেঞ্জ হয় না, শুধুমাত্র এখানে বেগটা চেঞ্জ হবে, ঠিক আছে। সনাতনী বলবিদ্যায় কোন দুটিকে ধ্রুব ধরা হয়? শোনো, সনাতনী বলবিদ্যা, তোমাকে যদি সনাতনী বলে, মানে ক্লাসিক্যাল মেকানিক্স, এটা ইংলিশ হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, সনাতনী বলবিদ্যা, চিরায়ত বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, এই সব হচ্ছে গিয়ে সেম জিনিস, ঠিক আছে। নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে। তারপর ধরো চিরায়ত বলবিদ্যা, এই সবগুলোই একই কথা, একে অপরের সিনোনিম, ঠিক আছে। সো চিরায়ত বলবিদ্যায় বা নিউটনিয়ান মেকানিক্সে ধ্রুব ধরা হয় আমাদের স্থান ও কালকে। আচ্ছা, এবার আসো যে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? তো পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তত্ত্ব। কোন দুটি ভৌত জগতের উপাদান? আচ্ছা, ভৌত জগতের উপাদান হচ্ছে, জানো, চারটা ছিল। কি ছিল আমাদের? কনফিউশন লাগে, আমি লিখে দিচ্ছি জিনিসটা, কি কনফিউশন লাগে। তোমাকে যদি বলে ভৌত জগতের উপাদান, তখন তোমাদের বইয়ে চারটা কথা লেখা আছে, চারটা উপাদানের কথা লেখা আছে। কি কি? স্থান, কাল, ভর, শক্তি। তোমাকে যদি বলে চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি, কি বলছি? চিরায়ত, নিউটনের মেকানিক্স, যেটা চিরায়ত বলবিদ্যা, সো চিরায়ত বলবিদ্যার
মৌলিক রাশি তখন তুমি বলবা যে চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি হচ্ছে তিনটি কি কি স্থান কাল আর 3 নম্বর হচ্ছে কি ভর শক্তি কিন্তু এখানে নাই এই দুটো জিনিস আমি অনেকেই দেখছি যে কনফিউশন লাগায় ফেলে ঠিক আছে ঝামেলা করে ফেলে তো তোমরা যদি কনফিউজ না হয় মাথায় রাখবা যে ভৌত জগতের উপাদান বলে 4টি স্থান কাল ভর শক্তি আর যদি চিরায়ত বলবিদ্যার মৌলিক উপাদান বলে তখন হচ্ছে আমাদের 3টি শক্তি কিন্তু এখানে নাই ঠিক আছে খেয়াল রাখবা এটা অনেকে ভুল করে জিনিসটা সো দেখো আমাদের কি আছে স্থান ও কাল ভর এই যে ভর ও স্থান ঠিক আছে যে ভর ও স্থান 2 নম্বর টেন্সর একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণের ভিত্তি যার সাপেক্ষে অন্য বিষয়ের তুলনা বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলে আচ্ছা সো এই যে আদর্শ যুক্তিপূর্ণ আচরণের ভিত্তি এটাকে বলা হচ্ছে নীতি ঠিক আছে কোনো নীতি ফলো করে আমরা অন্য জিনিস তুলনা বা হচ্ছে গিয়ে পরিমাপ করবো এগুলো আসলে মুখস্থ দেখবো বইয়ের ডিরেক্ট লাইন লেখা আছে সেগুলো ডিরেক্ট বইয়ের লাইন আচ্ছা এরপর আসো যে কোনো কিছু সম্পর্কে ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে বলা হয় তত্ত্ব ঠিক আছে কারণ কি বলি একটা হচ্ছে দেখো এটা কিন্তু বলে নাই যে মেনে নিছে এখন কিন্তু মেনে নেয়নি তো এটা প্রমাণিত নয় প্রমাণিত বলে নেই মেনে নেওয়া বলে নেই প্রমাণিত যদি বলে নেই সূত্র হতে পারবে না মেনে নেওয়ার কিছু যদি এখানে বলা নেই তার মানে স্বীকার্য হতে পারবে না আসলে আমাদের অনুকল্প আর তত্ত্ব আচ্ছা তত্ত্ব আর অনুকল্পের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে অনুকল্প হচ্ছে যে একটা হাইপোথেসিস মানে এটা হতে পারে মানে এখন এটার কিছুই হয় নাই কেউ মেনেও নেয়নি প্রমাণও করে নেই এটা আমার অনুকল্প আমার মনে হয়েছে এরকম এরকম হওয়া উচিত ঠিক আছে এখনও কিন্তু কেউ মেনে নেয়নি সেটা মেনে নিলে তখন স্বীকার্য হতো আবার মেনে নেওয়ার পরে কেউ যদি সেটাকে আবার প্রমাণও করতে পারে তখন সেটা হচ্ছে সূত্র ঠিক আছে অনুকল্প স্বীকার্য সূত্র এভাবে আসে ক্লিয়ার আচ্ছা নিচের কোনটি মৌলিক একক আচ্ছা মৌলিক একক তোমরা জানো 7টা মৌলিক একক আছে আমাদের সো 7টার মধ্যে এটা হচ্ছে আমাদের এখানে হবে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার তোমরা জানো কার মৌলিক একক অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মৌলিক একক তড়িৎ প্রবাহের একক হ্যাঁ তড়িৎ প্রবাহ আচ্ছা নিচের কোনটি মৌলিক রাশি নয় আচ্ছা মৌলিক রাশি আমাদের 7টা ছিল আমরা একটু মনে করি কি কি ছিল আমাদের ছিল হচ্ছে গিয়ে ভর তারপর ছিল হচ্ছে আমাদের দূরত্ব তাপমাত্রা সময় পদার্থের পরিমাপ এই 3টা আমি একটু পেশে লিখি এই 3টা অনেক ভুলে যায় বুঝছো এই 3টা এই স্যার আমি আলাদা করে লিখতেছি তো সেই পদার্থের পরিমাপ তারপরে ছিল আমাদের তড়িৎ প্রবাহ এরপর ছিল দীপন তীব্রতা ঠিক আছে তো এটা আলাদা করে লেখার কারণ হচ্ছে এই 3টা অনেকে ভুলে যায় এগুলো সবাই মনে থাকে বুঝছো আমরা সাথে করে একটা মনে রেখে ফেলবো একবারে যেহেতু লিখে ফেলছি ভরের একক হচ্ছে গিয়ে এখানে কেজি দূরত্ব একক হচ্ছে গিয়ে মিটার তাপমাত্রা হচ্ছে ক্যালভিন সময় হচ্ছে কি তোমার সেকেন্ড ঠিক আছে পদার্থের পরিমাপের একক হচ্ছে গিয়ে মোল তড়িৎ প্রবাহ তোমরা জানো অ্যাম্পিয়ার আর দীপন তীব্রতা হচ্ছে গিয়ে ক্যান্ডেলা দীপন তীব্রতা মানে আলোক তীব্রতা ঠিক আছে অনেকে আবার এটা আলোকও বলে সেম জিনিস আলোক তীব্রতা ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের
মৌলিক রাশি। তো আমাকে কোশ্চেন করছে কি, নিচের কোনটা মৌলিক রাশি নয়? দেখো তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, হয়ে গেল আমাদের তিনটে এখানে আছে। তাপমাত্রা, পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, বাকি আছে আমাদের তড়িৎ বিভব। এটা আমাদের মৌলিক রাশি না। নিচের পিকো কোনটি? আচ্ছা, এটা একটা মনে করে দিই, এটা আমরা পড়তাম কি, তোমরা কি পড়ছো জানি না, আমি ভাবে পড়তাম, বুঝছো, যে এম এন পি এফ এ, গ্যাপ দিয়ে লিখি, এম এন পি এফ এ। আগে আগে পড়তাম হচ্ছে MGTPE, ছোট হলে MNPFA। সো এম থেকে কি পড়তাম, তোমরা অন্যভাবে পড়তে পারো, সমস্যা নেই, এটা যারা যেভাবে মনে রাখতে পারে। মাইক্রো, ন্যানো, পিকো, ঠিক আছে। এই যে ন্যানো দেখছো না, এই ন্যানো থেকে তোমাদের আমাদের হাত ভাই হচ্ছে ন্যানো বায়োলজি কোর্স, সবচেয়ে ওয়ান অফ দ্য ওনার মোস্ট ফেমাস কোর্স, ঠিক আছে। শুধু ওনার না, বাংলাদেশের ন্যানো বায়োলজি কোর্সের মতো একদম পুরো ফ্রিতে, একদম ফ্রিতে সব পুরো মেডিকেলের কন্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের সব কন্টেন্ট ফ্রিতে আমাদের ডিমস স্টেশন ইউটিউবে পেয়ে যাবা। আচ্ছা, সো যে ন্যানো, উনি এখান থেকে নামটা দিছে। ফেমটো এটো। আচ্ছা, সো এখানে প্রত্যেকটার কি মাপ তোমরা সবাই জানো মোটামুটি, আমি তাদেরকে মনে করে দিচ্ছি। মাইক্রো হচ্ছে 10⁻⁶, ন্যানো হচ্ছে 9 পিকো হচ্ছে 10⁻⁻12, ফেমটো হচ্ছে 10⁻⁻15, ফেমটো 15, এটো 18, ঠিক আছে। ফেমটো 15, এটো 18, ন্যানো 9, পিকো হচ্ছে কি 12, আর মাইক্রো সবাই মাইক্রো অনেকে জানে -6, ঠিক আছে। এর আগে আছে মিলি টিলি, এগুলো তোমরা সবাই পারো, মিলি তোমরা জানো 10⁻⁻3। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের -12 অ্যান্সার। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে কোন বিজ্ঞানী? তোমরা জানো কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করে ম্যাক্স প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব খুবই ফেমাস তত্ত্ব। তোমাদের যে আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্সের নিয়ে বিস্তার আলোচনা করা আছে এই কোয়ান্টাম তত্ত্ব নিয়ে, ম্যাক্স প্ল্যাঙ্কের। নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ মানে কি, মানে লব্ধ বলছে মানে কম্পাউন্ড, ঠিক আছে, মানে এটা মৌলিক না। আমরা বলছিলাম না মৌলিক রাশি 7টা, আমাকে বলছে লব্ধ রাশি কোনটা, তার মানে মৌলিক নয় কোনটা এখানে, ঠিক আছে। সো দেখো একটু আগে আমরা দেখছি তাপমাত্রা, ভর, সময়, এগুলো কিছু আমাদের মৌলিক রাশির আন্ডারে ছিল। এখানে নেওয়া হচ্ছে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা হচ্ছে লব্ধ রাশি। পদার্থের পরিমাণের এসআই একক, এটাই আমরা লিখছি যে পদার্থ পরিমাণের একক হচ্ছে মোল। এসআই একক আমরা এগুলো লিখছি না, দেখো এগুলো কিন্তু সব এসআই ইউনিট, পাশে যে ইউনিটগুলো লেখা আছে এই ইউনিটগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি এসআই ইউনিটগুলো, ঠিক আছে, এগুলো এসআই ইউনিট সব। এক আলোকবর্ষ কত? আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় মেডিকেল আসে কোশ্চেনে দেখবা, এই কোশ্চেনটা ভালো করে দেখবা। এখানে ভুল কি করে তোমাকে বলি, এক আলোকবর্ষ সবাই পড়ে 9.4 × 10⁻12 কিলোমিটার। কোশ্চেনে অনেক সময় এটাও আসে, কোশ্চেনে কিন্তু মাঝে মাঝে মিটার দেওয়া আছে, ঠিক আছে, 9.4 × 10⁻12 কিলোমিটার, আর মিটার বললে 9.4 × 10⁻15 মিটার। কখনো না একসাথে দুইটা পড়তে যাওয়া না, যারা হচ্ছে দুইটা মনে রাখতে চায় তারা সমস্যায় পড়ে। একটা মনে রাখবে, যে তুমি কিলোমিটার মনে রাখলা, কিলোমিটার মনে রাখলে মিটার দিয়ে গুণ করে দেবে, বুঝছো। দুইটা বলে সমস্যা কি জানো, তুমি যদি 12 দুইটা পড়ো পরীক্ষার হলে গিয়ে ওদের হচ্ছে গিয়ে কনফিউশন লাগে, ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে গুলায় ফেললে মিটার ছিল না কিলোমিটার ছিল। তো তুমি যে কোনো একটা পড়বা, হয় তুমি কিলোমিটার পড়বা, না হয় তুমি মিটার পড়বা, যে কোনো একটা, কখন দুইটা না, যে কোনো একটা মনে রাখবে। আমি হচ্ছে ইউজুয়ালি মিটারটা মনে রাখতাম, বুঝছো, সব কিছু মিটারে মনে রাখতাম, তাহলে এটা বেস ধরলে বের করতে সুবিধা হয়। সো মিটার জানো 15 মিটার মানে 12 কিলোমিটার, ঠিক আছে। কেউ ভুলেটা দেখা দিও না, 15 কিলোমিটার। সবসময় আমি এটা দেখছি, দুইটা পড়তে যায় পরীক্ষা হলে গুলায় ফেলে। তুমি হলে সবসময় মিটারে পড়বা, নাহলে সবসময় কিলোমিটার বর্ণ যেটা ভালো লাগে পড়বা। আমার কাছে মনে হয় যে অলওয়েজ সবসময় যে কোনো মান মিটারে পড়া বেটার, সহজে তুমি কনভার্ট করতে পারবা, সবসময় মিটারে পড়া ভালো, ঠিক আছে। তুমি যদি এটা ধরে নাও যত মান পড়বা মিটারে পড়বা, তখন পরীক্ষা হলে কনফিউশনও লাগে না যে কী ছিল, কারণ তুমি পড়ছো একটা মিটারই পড়ছো।
আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো কোশ্চেনটা। 1 গিগাহার্টজ ও 1 মেগাহার্টজের অনুপাত কত? এটা লেখা দিচ্ছি, একটু আগে লিখলাম যেটা হচ্ছে এমজিটিপি এভাবে পড়তাম, ঠিক আছে, এমজিটিপি আমি মনে রাখতাম আর কি বেশি গ্যাপ হয়ে গেছে। এমজিটিপি মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। কোনটা কত? মেগা হচ্ছে 10⁶, গিগা হচ্ছে 10⁹, টেরা 12, পেটা 15, এক্সা হচ্ছে কি 18। ঠিক আছে, সো দেখো 1 গিগাহার্টজ আর 1 মেগাহার্টজ কত পার্থক্য? এদের মধ্যে আমার পার্থক্য হচ্ছে 10⁻³ এর পার্থক্য জাস্ট, ঠিক না? 10⁻³ অনুপাত চাইছে আমার, নিচে কোনটা সমান? আগে বলছে গিগা, মানে গিগা ডিভাইডেড বাই মেগা, ঠিক আছে, 10⁹ ডিভাইডেড বাই 10⁶, 10⁻³ = 1, 10⁻³, ঠিক আছে, 3 থাকে আমাদের, আগে গিগা পরে মেগা, সো আমাদের 10⁻³ হবে অ্যান্সার। এক পারসেক সমান সমান কত আলোকবর্ষ? আচ্ছা এটা মুখস্থমান যে 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার্স আলোকবর্ষ, ঠিক আছে। কোন ক্রমটা সঠিক এটা মনে রাখবা, আমাদের কি ছিল পারসেক, সো 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার্স আলোকবর্ষ, 1 লাইট ইয়ার্স সমান সমান 9.4 ইন্টু 10⁻15 মিটার, অথবা 12 কিলোমিটার, তো যেটা মনে রাখো, একটা মনে রাখবা, সো 10⁻15 মিটার। 1 মিটার, সরি মিটার তো না, আর 1 মেগামিটার, 1 মেগামিটার সমান হচ্ছে আমাদের কত? 10⁶ মিটার। আর 1 অ্যামস্ট্রং, লিখি 1 অ্যামস্ট্রং সমান সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, ঠিক আছে। তো দেখো সবচেয়ে বড় কোনটা আমাদের? পারসেক, এরপরে লাইট ইয়ার বা আলোকবর্ষ, এরপর হচ্ছে মেগামিটার 10⁶, ফাইনালি হচ্ছে কি অ্যামস্ট্রং 10⁻⁻10। সো আমাদের সঠিক ক্রম হচ্ছে গিয়ে পারসেক, আলোকবর্ষ, মেগামিটার, অ্যামস্ট্রং। হ্যাঁ, পারসেক, আলোকবর্ষ, মেগামিটার, অ্যামস্ট্রং, 3 নম্বরটা, ঠিক আছে। এরপরে দেখো যে মাইক্রোওয়েভ উৎপন্নের যন্ত্র নিয়ে কাজ করার সময় পকেটের চকলেট গলে যাওয়া দেখে মাইক্রোওয়েভ ওভেন তৈরির কথা ভাবে, এটা হচ্ছে পার্সি স্পেন্সার। আমাদের বই দেখবে কিছু বিজ্ঞানীদের এই উদ্ভাবনের কাহিনী লেখা আছে, সেখানে পাবা এটা, যে পার্সি স্পেন্সার এই পকেটে চকলেট গলে গেছিলো, বুঝছো, মাইক্রোওয়েভের কারণে। তখন সে বুঝতে পারছে যে এই মাইক্রোওয়েভ দিয়ে কিন্তু খাবার গরম করতে পারবো তাহলে আমরা। সূর্যের রাশি কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে তোমাকে বলি, এটা একটা কাহিনী আছে, বুঝছো, যে জাহাজ ছিল, ঠিক আছে, যুদ্ধের কাহিনী, যে সে হচ্ছে করছে কি তোমার লেন্স, ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাস থাকে না আমাদের, ম্যাগনিফাইং গ্লাস, ওরকম একটা বড় আকারে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করছে, ঠিক আছে। সো ওই ম্যাগনিফাইং গ্লাস একটা কনকেভ লেন্স এরকম একটা, সে করছে কি এই লাইটগুলোকে কনভার্জ করছে, সব লাইট একটা পয়েন্টে এরকম কনভার্জ করছিল, ঠিক আছে। সো যেখানে কনভার্জ করছে এই জায়গাটায় আগুন ধরে গেছে। কোথায় করছে জানো? জাহাজে করছে এরকম, ঠিক আছে, জাহাজে করছে। সে হচ্ছে যে যুদ্ধের কিছু জাহাজ থাকে না, এই বড় বড় দিয়ে তোমার আগুন লাগাই গেছে জাহাজে, সূর্য আলোর কেন্দ্রভূত করে। সেই কাজটা করছিল কে? কাজটা করছিল হচ্ছে আর্কিমিডিস, যুদ্ধ জাহাজে এই সূর্য আলো কেন্দ্রভূত করে আগুন লাগাই দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবার আসো যে এক্সার সংকেত কত গুণ? আমরা একটু আগে দেখছি, একটু আগে যে স্লাইডে চলে যাবো, দেখো এক্সা, এই দেখো এক্সা হচ্ছে 10⁻18, আমরা চলে যাব এক্সা,
x হচ্ছে 10⁻18। 1 টেরামিটার সমান কত? টেরা ছিল 12, 10⁻12। ঠিক আছে, তারপর আসলে নিচের কোন ত্রুটি শুধুমাত্র স্ক্রু যেতে চলতে থাকে? তোমরা ওই যে ইউজ করছো না, ওই যে কী বলে ওটাকে, স্লাইড ক্যালিপার্স, ওটা ছিল কিন্তু আমাদের স্কেল, আরেকটা ছিল না যে স্ক্রু নিয়ে একটা। ঠিক আছে, সো স্ক্রু যেটা থাকে সেখানে শুধু ভুল থাকে হচ্ছে আমাদের স্ক্রু গজ, হ্যাঁ স্ক্রু গজ। সো স্ক্রু গজে কী ছিল আমাদের? পিছর ত্রুটি, মানে বারবার হচ্ছে এটা ইউজ করতে করতে পিছর বা ব্যাকল্যাশ ত্রুটি হয়। ঠিক আছে, পিছর ত্রুটি শুধুমাত্র স্ক্রু গজে হয় এগুলো, তো যাদের মধ্যে স্ক্রু থাকে। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, চিন্তা করো, লেভেল মানে দুটো লেভেল সেম না, লেভেল দেখতে ভুল হয়েছে আমার। ঠিক আছে, ধরো এটা নিক্তি আমার, এরকম ধরো এটা নিক্তি, পাল্লা। ঠিক আছে, পাল্লা বা নিক্তি। সো নিক্তি দুই পাশে এরকম আমাদের ধরো ওই থাকে। ঠিক আছে, সো এই লেভেল ত্রুটি হতে পারে আমাদের নিক্তির ক্ষেত্রে। সো উদস্থিতির নিক্তি এখানে দেখার সময় আমাদের লেভেল ত্রুটি হতে পারে। ঠিক আছে, 1 মাইল 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটারের? আচ্ছা, সো 1 মাইল বা 1 মাইল সমান সমান 1.609 কিলোমিটার। ঠিক আছে, তো আমি যদি বের করি যে 1 মাইল থেকে আমি যদি 1 কিলোমিটার বাদ দিই, 1 মাইল সমান সমান কি 1.609, আর 1 কিলোমিটার সমান সমান হচ্ছে আমাদের ধরো 1000, মানে 1000 মিটার, বা বলতে পারো 1 কিলোমিটার। বাদ দিলে কত আসে আমাদের? 0.609 কিলোমিটার। ঠিক আছে, এটাকে কী লেখা আছে? বা 690 মিটার। এখানে দেখো, এখানে হচ্ছে অপশন নাই, এখানে অপশন নাই, এটা ভুল আছে, বুঝছো? এখানে ভুল আছে, এটা বলতে পারো যে ভুল আছে। এটা হবে 0.609 কিলোমিটার হবে। ঠিক আছে, ভুল আছে কিন্তু এখানে। নিক্তি অনুভূমিক না থাকলে যে ত্রুটি হয়, মানে যে একটাকে দেখাইলাম, যদি এটা সেম হরিজন্টাল না থাকে, বাঁকাতারা থাকে, তখন কী হতে পারে? তখন হচ্ছে আমাদের লেভেল ত্রুটি হয়। ঠিক আছে, লেভেল ত্রুটি হয়। পর্যবেক্ষণজনিত ত্রুটি নিচের কোনটি? পর্যবেক্ষণজনিত ত্রুটি হচ্ছে আমাদের লম্বন ত্রুটি। ঠিক আছে, লম্বন ত্রুটি হচ্ছে পর্যবেক্ষণজনিত ত্রুটি। পর্যবেক্ষকের দৃষ্টির দিকে পরিবর্তনের কারণে লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তন হওয়াকে লম্বন ত্রুটি বলছে অলরেডি। ঠিক আছে, লম্বন ত্রুটি। এরপর আসা হচ্ছে 1 ইঞ্চি সমান নিচের কোনটি? আচ্ছা, তোমরা জানো যে 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, রাইট? 2.54 সেন্টিমিটার, তার মানে হচ্ছে আমাদের 2.54 ইন্টু 10⁻⁻² মিটার। আমাকে বলছে কি, সে মাইক্রনে যেতে বলছে। লাইক এখানে দেখো মিটারে কিন্তু মিলতেছে না, সেন্টিমিটার মিলতেছে না, আমরা যেতে হবে মাইক্রনে, 2টা মাইক্রন আছে এখানে। সো মাইক্রনে যাওয়ার জন্য আমরা জানি কি, যে 1 মাইক্রন সমান সমান 10⁻⁻6 মিটার। ঠিক আছে, উল্টা বলছি, ঠিক আছে, সেটা উল্টা হয়ে লিখে তাহলে সুন্দর হবে, তাহলে সহজ হবে। 1 মিটার সমান সমান 10⁻6 মাইক্রন, এটা হলো মাইক্রোমিটার। মাইক্রোমিটার কি সংখ্যা মাইক্রন বলছে, বুঝছো? সো 10⁻6, তো আমার আসছে কত? 10⁻²। সো -2 থেকে আমার 10⁻6 ইঞ্চি, তাহলে কী করতে হবে আমার? এখানে আমার আসবে 2.54 ইন্টু 10⁻4 মিটার, 4 মাইক্রন, সরি। বুঝছো জিনিসটা? আমার এখানে আছে 10⁻² মিটার। এটাকে আমি করছি কি, আরেকটু বড় করে লিখে দেখো, আমি মেনলি করছি কি, দেখো আমরা করছি হচ্ছে 10⁻² ইন্টু 10⁻6। ঠিক আছে, এই কাজটা আমরা এখানে করছি।
তাহলে আমাদের আসছে কত 10⁴ মিটার 4 মাইক্রন। ঠিক আছে। আচ্ছা, স্ক্রু ক্ষয় হওয়ার ফলে যে যন্ত্রে যে ত্রুটির উদ্ভব হয় তাই কি বলে? আমরা দেখছি একটু আগে যে পিছর ত্রুটি যেটা শুধুমাত্র স্ক্রুতে হয়। ঠিক আছে, পিছর ত্রুটি শুধুমাত্র স্ক্রুতে হয়। তো স্ক্রু ক্ষয় হওয়ার কারণে এই ত্রুটিটার মেইনলি উদ্ভব হয় বারবার ইউজ হলে যেটা হয়। পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে? এটা হচ্ছে যন্ত্রের কারণে হয়। ঠিক আছে, ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের হতে পারে। পদার্থ পরিমাপের এসআই একক মোল, এটাকে দেখছি আমরা 7টা এসআই ইউনিট এখানে ছিল। নিচের কোনটি এসআই একক? এটা হচ্ছে আমাদের মিটার। আলোকবর্ষ কিসের একক? আচ্ছা, এটা অনেকে ভুল করে, বুঝছো? অনেকে মনে করে যে আলোকবর্ষ মানে আলোর একক। একদমই না, আলোকবর্ষ, সুন্দর করে মার্ক করে জিনিসটা, অনেকে এটা ভুল করো। আলোকবর্ষ মানে হচ্ছে মানে 1 আলোকবর্ষ সমান সমান, এটা বলতে বোঝায় যে 1 বছরে বা বলতে পারে 365 দিনে 1 বছরই থাকে, সমস্যা নেই। আলো কত দূরত্ব যাবে, আলো কত দূর যাবে। ঠিক আছে, সো এটা যেটা বোঝায় অ্যাকচুয়ালি যে 1 বছরে আলো কত দূর যাবে। তার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমাদের দূরত্ব বোঝাচ্ছে। সো আলোকবর্ষ কিন্তু আমাদের দূরত্বের একক, এটা অনেকে ভুল করে, অনেকে আলোর একক বলে ফেলে। ক্লিয়ার? সো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। কোয়ান্টাম তত্ত্বের সম্প্রসারণ যদি বলে, সম্প্রসারণ হচ্ছে কি অ্যালবার্ট আইনস্টাইন। আর যদি বলে কে তত্ত্বটা দিছে আবিষ্কারক, তখন হচ্ছে কি ম্যাক্স প্ল্যাঙ্ক। খেলা রেখো এটা। সম্প্রসারণ বললে আমাদের এটা আইনস্টাইন হবে। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটিকে পরিহার করা হয়? আচ্ছা, তো নিক্তির সাহায্যে আমাদের কি ত্রুটি, মানে ভুলটা কি ছিল? ভুলটা কি হইতো? লেভেল ত্রুটি ভুলটা হয়তো, লেভেল সমস্যা হতো, লেভেল সেম না থাকলে। সো এখানে লেভেল ভুলটা হয়, আমরা অ্যাকচুয়ালি লেভেল ত্রুটিটাই এখান থেকে আমরা অ্যাভয়েড করবো, পরিহার করব। ঠিক আছে, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য এত, প্রকৃত মান এত, আমার চাইছে কত, যে শতকরা ত্রুটি কত। সো ত্রুটি সমান সমান কি ছিল? পরিমাপকৃত মান মাইনাস আসল মান ডিভাইডেড বাই আসল মান ইন্টু 100%। ঠিক আছে, বলবো ইন্টু পার্সেন্ট, একশো তো পার্সেন্টেজ করে ফেলছি অলরেডি আমরা। আচ্ছা আসো, সো 100% লিখে দিই একবারে। আচ্ছা, সো 100.4 মাইনাস 100 কত হয়? 0.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%। 100 কাটা আমার থাকে হচ্ছে কত? 0.4%। তার মানে এখানে শতকরা ত্রুটি হচ্ছে আমাদের 0.4%। নিচের কোনটির একক অন্য তিনটির একক হতে ভিন্ন? আচ্ছা, আমরা একটা দেখে আসো। ঘনত্ব হচ্ছে আমাদের ডেনসিটি ইন্টু আয়তন, মানে বড়তে ভি, আর বেগ ছোটতে ভিতে লিখলাম। ঠিক আছে, এটা এরপরে আসো ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা হচ্ছে আমাদের ওয়াই, আর ক্ষেত্রফল হচ্ছে এ। এবার আসো ভরবেগের পরিবর্তনের হার, মানে আমাকে বলতে হচ্ছে গিয়ে ডেল এম ভি ডিভাইডেড বাই টি, মানে ভরবেগের পরিবর্তন তার হার চাইছে। ফাইনালি আমাদের আসতে হচ্ছে গিয়ে, কালারটা একটু লাইট করি আমরা, ভর গুণ অভিকর্ষ ত্বরণ, মানে এম ইন্টু জি। তো আসলে আমরা সহজগুলো আগে দেখি, সহজগুলো। প্রথমে আসো ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আমাকে বলছে এম ইন্টু জি। এটা কার একক? নিউটনের একক।
শক্তির একক, ঠিক না? ভরবেগের পরিবর্তনের হার ডেল এম ভি বাই টি, এটা কি আমাদের, এটা ছিল আমাদের শক্তির একক। এফ ইকুয়ালস টু ডেল এম ভি বাই টি, ভরবেগের পরিবর্তনের হার। তার মানে এটার একক হচ্ছে আমাদের নিউটন। ওয়াই ইন্টু এ, ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমরা জানো যে গুণাঙ্কের একটা ছিল, একক ছিল, সেটা হচ্ছে গিয়ে নিউটন পার মিটার স্কোয়ার। সবাই জানো যে ইয়াংয়ের গুণাঙ্কর এককটা আর প্রেশারের যে একক, ঠিক, চাপের যে একক, দুটো সেম একক। আমাকে বলছে গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল মানে ইন্টু মিটার স্কোয়ার, ঠিক আছে? কি আসছে আমার এখানে দেখো, মিটার মিটার কাটা চলে যাবে, নিউটন আসবে। তার মানে এটা কি আমাদের শক্তির এককে আসছে। এটা খেয়াল করো, ডেল মানে ডেনসিটি, ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু বেগ। এটা আমি যদি দেখি এখান থেকে এসে দেখি যে ঘনত্ব কেজি পার মিটার কিউব ইন্টু আয়তন মানে মিটার কিউব ইন্টু হচ্ছে আমাদের বেগ, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, মিটার কিউব আর মিটার কিউব কাটাকাটি, আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, না পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তো কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের কি ইসের একক, ভরবেগের একক, ঠিক না? কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভরবেগের একক, তোমরা জানো এম ইন্টু ভি। তো খেয়াল করে দেখো এটা কিন্তু আমাদের মিলতেছে না, এই তিনটে হচ্ছে আমাদের নিউটন, শুধুমাত্র এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এটা শুধুমাত্র ভরবেগের একক আসতেছে, বাকি সবগুলো দেখো নিউটনে আসছে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? এটাকে লিখছি 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। আচ্ছা, এরপরে দেখো যে 1 মেগাপারসেক সমান সমান কত? 1 মেগাপারসেক, 1 এটা সুন্দর করে লিখি আগে, 1 মেগা পারসেক। তো বিষয়টা দেখো, মধ্যে যেন বাংলা লিখে থাক, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে দেখো 1 মেগাপারসেক মানে 10 টু দি পাওয়ার 6 পারসেক, ঠিক আছে? এর মানে কি 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1 পারসেকে কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ, 3.26 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ সমান সমান কত? পড়ছো যে 1 আলোকবর্ষ সমান সমান 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 15 মিটার। আমরা এটাকে কিলোমিটার লিখবো কারণ দেখো সবগুলো কিলোমিটার ইউনিট আছে, ঠিক না? সো 9.45 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। এই তিনটাই গুণ করলে কত আসে দেখো, আমাদের আছে 6 আর 12, আর এখানে একটা 10 আছে, 9.45 না? সো অনেকে হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায়, এটা কিন্তু 10 কাউন্ট করবো। তো দেখো 10, 12, 6 মানে আমাদের টোটাল আসতেছে কত? 10 টু দি পাওয়ার 19, 6, 12, 18, 19, সো 10 টু দি পাওয়ার 19, আর এখানে 3 আছে মানে 3 পয়েন্ট সামথিং এবং 10 টু দি পাওয়ার 19 হবে। তো দেখো 3 পয়েন্ট, আরেকটা জিনিস খেয়াল করো 9.45 না, এখানে 9.45 না, খেয়াল করো আমার এখানে দুটো অপশন আমরা পাচ্ছি 10 টু দি পাওয়ার 19 এ আর সি। এতে হচ্ছে আমার 3.084 আর সিতে হচ্ছে আমার 3.84, একটা হচ্ছে আমার 3.26 এর বেশি। প্রথমটা কি, এটা হচ্ছে গ্রেটার দেন 3.26, এটা হচ্ছে লেস দেন 3.26। দুটো মান আছে আমাদের, একটা দেখা যাচ্ছে না মনে হয়, না অন্য কালিতে দেখি, এই মানটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 3.26 আর এই মানটা হচ্ছে আমাদের লেস দেন 3.26। কোনটা হবে? দেখো আমার এখানে 10 গুণ করছিলাম, আমার এখানে মান ছিল না, মানে 10-এর কম ছিল, 10 থেকে কম ছিল, ঠিক আছে? যেহেতু এটা 10 বা 1 এর কম ছিল ধরে আমরা 10, যদি আমরা এখানে 19 দিয়ে দিই, 10, 6 আর এখানে আমাদের সরি এখানে 1, 10 টু দি পাওয়ার 1 কিন্তু 10 আছে, সো 10
মানে 1 বা 12 লাগে 13, 13 হচ্ছে 19। সো আমি যদি এখানে 19 দিই, বলতে পারি যে এখানে আমি 1 ধরতে পারি, ঠিক আছে? সো এখানে 1 থেকে মানটা কি বেশি নাকি কম? 10 থেকে কম আছে, ঠিক না? 9.45 আছে। সেক্ষেত্রে আমাদের এটা 3.26 এর অবশ্যই কম হবে, রাইট? 3.26 এর কম হবে, বেশি কিন্তু হবে না মানটা কোনোভাবেই। সো অ্যান্সার হচ্ছে আমাদের 3.26 এর কম যেটা আছে, মানে এ নাম্বারটা, ঠিক আছে? এটা অনেক সময় অনেকেই বুঝে না, বলে ভাই এটা তো হাতে কলমে করা যায় না। তুমি যদি চাও মানটা মুখস্থ করতে পারো, তোমাদের বই মানটা ডিরেক্ট লেখা আছে, মুখস্থ করতে পারো, অথবা তুমি গুনে গুনে বেরো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সর্বাপেক্ষা ছোট একক নিচের কোনটি? প্রথমে দেখো মিলিমাইক্রন। মিলিমাইক্রন মানে 10 টু দি পাওয়ার মিলিতে কি 3, মাইক্রোজন 10 টু দি পাওয়ার -4, 10 -3 -4। মিলিমাইক্রন কত আছে? 10 টু দি পাওয়ার -7। এক্সট্রা ইউনিট 1 এক্সট্রা ইউনিট সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। অটোমিটার, পিকোফেমটো এটাও অ্যাকচুয়ালি এটো অটো যেটাই বলুক 10 টু দি পাওয়ার -18। তার মানে এটা হচ্ছে সর্বাপেক্ষা ছোট, ক্লিয়ার? এরপরে আসো নিচের কোনটি লব্ধ রাশি? কম্পাঙ্ক, সেম কোশ্চেন করছে অলরেডি, একটু আগেই শুরুতে ছিল এটা, যে ভর সময় তাপমাত্রা হচ্ছে আমাদের মৌলিক রাশি আর কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক বিশ্লের ধারণা প্রদান করে? কোপার্নিকাস। তোমরা জানো কি না, আগে মানে চিন্তা করা হতো যে পৃথিবী সেন্টার, আর পৃথিবীকে সেন্টার করে সূর্য ঘুরে। এই কোপার্নিকাস হচ্ছে এই সময় বলছিল যে না, পৃথিবী সেন্টার না, সূর্যটা সেন্টার, সূর্য হচ্ছে সেন্টারে থাকে, পৃথিবী ঘুরে, ঠিক আছে? তো ওকে কিন্তু এই জাস্ট এই অপিনিয়নের কারণে, ঠিক আছে, ওদের এই ওর ধারণার কারণে, ওর কথার কারণে, ওর বিশ্বাসের কারণে কিন্তু ওকে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে? কোপার্নিকাসকে কিন্তু জীবন্ত পুড়ে ফেলা হয়েছিল, বুঝছো? আচ্ছা, ত্রিমাত্রিক কোণের একক, ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এরপর দেখা হচ্ছে আপেক্ষিক ত্রুটি শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক। আমরা জানি যে শতকরা ত্রুটি সমান হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, ঠিক আছে? ইন্টু 100%। আচ্ছা, এবার আসো যে কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের মধ্যে পার্থক্যকে কোন ধরনের ত্রুটি বলে? এটাকে বলে পরম ত্রুটি, ঠিক আছে? পরম ত্রুটি। এটা সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে কিন্তু এগুলোই আসে, এই ম্যাথটা আসে। সো এই ম্যাথটা কি তোমাকে আমি বলি, আমার আয়তন বলছে কি 4/3 পাই আর কিউব, ঠিক আছে? আমার চাইছে কি, আমার চাইছে হচ্ছে গিয়ে del v/v ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের আয়তন নির্ণয় ত্রুটি। আর ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি হচ্ছে তোমার del r/r ইন্টু 100%। সো আমি যদি এই তোমার ব্যাসার্ধ নির্ণয়ের শতকরা ত্রুটি জানতে পারি, এটা সাথে আমরা 3 গুণ করলেই আয়তন ত্রুটি পেয়ে যাবো। কীভাবে করবো, কেন করবো 3 গুণ? দেখো ভলিউমে আমাদের কী হয় বেসিক্যালি, পাই আর কিউব হয়েছে না, কিউব হয়েছে না? সো কিউব যেহেতু আছে, আমরা এখানে এটাকে 3 গুণ করবো। 3 বার, আমরা আরকে 3 বার গুণ করতেছি এখানে অ্যাকচুয়ালি, সো 3 বার গুণ হবে। সোজা কথা, আমাদের ব্যাসার্ধ যে ভুলটা ছিল, ব্যাসার্ধ পরিমাপের যে ভুলটা, এই ভুলের সাথে আমরা যদি 3 গুণ করি, তখন আমরা কিন্তু এই আয়তনের ভুলটা পেয়ে যাবো। সো অলওয়েজ মনে রাখবা, এখানে মানটা আছে, কিউব হলে কিউব, স্কোয়ার হলে 2 গুণ করতাম, কিউব জন্য 3 গুণ করছি, ঠিক আছে? আমাকে ধরো যদি আয়তন না বলে, আমাকে যদি বলতো এখন তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত, তখন আমি ব্যাসার্ধটাকে তোমার দ্বিগুণ করতাম। সো এখানে আমরা করবো কি 3 গুণ করবো, তার মানে হচ্ছে গিয়ে 3 ইন্টু 2%। এটা মানে 2% বলে দিচ্ছি অলরেডি, 2%। তো 3 ইন্টু 2%, মানে সেটা আমাদের 6%। তুমি ইন জেনারেল শর্টকাটে মনে রাখবা, তোমাকে এখানে যদি কিউব থাকে, কিউব আছে, মানে আমাকে বলছে কি আয়তন বের করতে, আয়তন বলছে এই কারণে আমরা 3 গুণ করছি, ব্যাসার্ধর ভুলকে 3 গুণ করছি। আমাকে যদি ক্ষেত্রফল বলতো, দ্বিগুণ করতাম, ঠিক আছে? তাহলে ম্যাথটা হয়ে যাবে, শর্টকাট কিন্তু এটা। আচ্ছা, এবার আসো, গোলকের প্রকৃত মান এত, পরিমাপিত মান হচ্ছে এত, শতকরা ত্রুটি কত? সো আমরা আগে পরম মানটা বের করি। পরম কত? পরম হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। আমাদের আসতেছে কত? 0.02 সেন্টিমিটার।
আমাকে বলছে শতকরা একক, পরম ত্রুটি হচ্ছে এত। আমরা যদি আপেক্ষিক ত্রুটি বের করি, আপেক্ষিক, এখানে আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের 0.02 ডিভাইডেড বাই টোটালটা 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর আমাকে যদি বলি শতকরা কত, কিন্তু আমরা একবার এখান থেকে লিখে ফেলি, আমাকে যদি বলতো শতকরা কত, আমরা কি করতাম, হচ্ছে আমি শতকরা হচ্ছে আমার এখান থেকে 0.02 ডিভাইডেড বাই 3 ইন্টু 100%, ঠিক আছে। তারপরে আমাদের আসে কত দেখো, 2/3 ইন্টু 100 ডিভাইডেড বাই 100%, কত 0.66, হ্যাঁ 0.66%, উত্তর হচ্ছে আমাদের 0.66%। নম্বরটা গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর ইকুয়ালস হলে আয়তনের শতকরা ত্রুটি কত। আচ্ছা, এই কথার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে তোমার ত্রুটি হচ্ছে গিয়ে 0.1, ঠিক আছে, ত্রুটি হচ্ছে গিয়ে 0.1, কিন্তু এখানে কার ত্রুটির কথা বলছে? আমাকে বলছে ব্যাসার্ধের ত্রুটি, আমাকে বলছে কি ব্যাসার্ধের ত্রুটি, আমাকে বলেছে ব্যাসার্ধের ত্রুটি হচ্ছে গিয়ে 0.1। এই কথার মানে হচ্ছে ব্যাসার্ধ মানে আর এর যেই শতকরা পরিমাপের হার ইন্টু 100%, কত আছে দেখো তো, 0.1/100, 0.1/10, মানে 10-এ হচ্ছে গিয়ে 0.1 ভুল হয়, আমার এখানে আসবে হচ্ছে গিয়ে 1/100 ইন্টু 100, মানে 1%। তার মানে আমার কি ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি হচ্ছে কি 1%। আমার চাইছে আয়তনের কত হবে, আমার চাইছে কি আয়তনের কত হবে। আমি জানি যে আয়তন হলে কি করছিলাম, একটু আগে আমরা কিউব করছিলাম, মানে 3 গুণ হবে, 3 ইন্টু শতকরা পরিমাপ মানে ব্যাসার্ধের ভুলটা, ব্যাসার্ধের ত্রুটি, তার মানে 3 ইন্টু 1%, তার মানে 3%, ঠিক আছে। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3%। এরপরে দেখো যে x = 3u³ হলে x নির্ণয়ের আনুপাতিক ত্রুটি কত। আচ্ছা, সো তোমার পরম ত্রুটি কত, পরম ত্রুটি জানো যে ডেল ইউ, আপেক্ষিক ত্রুটি কত, ডেল ইউ বাই ইউ, আচ্ছা দেখো পরম ত্রুটি হচ্ছে আমাদের ডেল ইউ, আপেক্ষিক হচ্ছে ডেল ইউ বাই ইউ, ঠিক আছে। সো আমাকে বলছে কি যে 3u³ হলে আনুপাতিক ত্রুটি কত, সো আনুপাতিক হচ্ছে 3 ইন্টু ডেল ইউ ডিভাইডেড বাই ইউ, কারণ এখানে কিউব আছে, যে বলছিলাম কিউব থাকলে 3 সামনে চলে আসবে, অ্যান্সার হচ্ছে 3 ডেল ইউ বাই ইউ। এরপরে ম্যাথটা দেখো যে অভিকর্ষ ত্বরণ নিচের নির্ণয়ের জন্য আমরা রাশিমালা পাই হচ্ছে গিয়ে 4π² L ডিভাইডেড বাই t²। আমাকে বলছে যে অভিকর্ষ ত্বরণের মান জি নির্ণয়ের জন্য আনুপাতিক ত্রুটি নির্ণয়ের রাশিমালা কোনটা। আচ্ছা, প্রথমে দেখো আমাদের কি বলছে, লেন্থের নির্ণয় কি ভুল হতে পারে, ডেল এল বাই এল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেন্থের ভুল হতে পারে। তার সাথে কি বলতে আমাদের এই টি এর ভুল হতে পারে, কেন দেখো 4π² যেটা আছে, 4π² কিন্তু কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের কোনো ভুল হবে না, ঠিক আছে, 4π² এখানে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের কোনো ভুল হওয়ার চান্স নাই, কনস্ট্যান্ট। আমার ভুল হতে পারে বেসিক্যালি ডেল এল বাই এল, আর হচ্ছে টাইমের ভুল হতে পারে, তার মানে এটা প্লাস ডেল টি বাই টি, টাইমে ভুল হতে পারে। মাঝখানে অলওয়েজ প্লাস, যাই বলুক না কেন, ভাগ হোক যোগ হোক গুণ হোক, মাঝখানে প্লাস। আর এখানে দেখো t² আছে না, স্কোয়ারের কারণে সামনে হবে 2, ঠিক আছে, স্কোয়ারের কারণে সামনে হবে 2।
লিখে দিই ছোট করে, সবসময় প্লাসে হবে, ঠিক আছে। সো ডেল এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল টি বাই টি, এটা হলো আমাদের ত্রুটি হওয়ার চান্স ক নম্বর। এরপরে আসো, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপে যদি ভুল হয় হচ্ছে গিয়ে 1.5%, গোলকের আয়তন পরিমাপে শতকরা ভুল কত? 3 গুণ করতে হবে আমাদের, এই ব্যাসার্ধ ভুলটাকে 3 গুণ করতে হবে, তার মানে 3 ইন্টু 1.5%, আসবে হচ্ছে কি 4.5%, শর্টকাট যেটা দেখেছিলাম, ঠিক আছে, 4.5%। সরল দোলকের সাহায্যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণের মান পাওয়া গেল 10 মিটার পার সেকেন্ড, ওই স্থানের প্রকৃত মান এত, তার মানে আমাদের কি পরম ত্রুটি কত আছে এখানে? এখানে আমাদের পরম ত্রুটি হচ্ছে 10 মাইনাস 9.81 সমান সমান 0.19। আপেক্ষিক ত্রুটি কত হবে আমাদের এখানে? এখানে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 0.19 ডিভাইডেড বাই 10, অকাবাদ্য ভাগ করলে আসবে আপেক্ষিক ত্রুটি। শতকরা ত্রুটি কত হবে তাহলে? শতকরা ত্রুটি হচ্ছে যে 0.19 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, সরি প্রকৃত মান ভাগ করতে হবে আমাদের, 10 কেন করতেছি, 0.19 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100%, ঠিক আছে। সো আমি 9.10ও ধরি, তাও আমাদের মানটা আসবে কত দেখো, আমি ধরলাম, হাতে ক্যালকুলেটার নেই, এটা ধরো 10 ধরলাম, ঠিক আছে, উপরে আছে কত 0.19, সে লিখে দাও, যদি 10 ধরি তাহলে কত 0.19 আছে, 10 দ্বারা ভাগ করতেছে আবার, ইন্টু 10 বাই 100, 10 কাটা 10 থাকতো আমাদের, সো এটার মান আসতো আমাদের অ্যারাউন্ড 1.9 সামথিং, রাইট। সো এখানে মানটা আসবে আমাদের 1.9 সামথিং, তো এখান থেকে আসবে আমাদের মানটা কত 1.93% হচ্ছে আমাদের পরিমাপের শতকরা ত্রুটি। একটি দণ্ড পরিমাপের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রকৃত মান হচ্ছে 10.4 সেন্টিমিটার, শতকরা ত্রুটি কত? সেম কাজ, যদি পরম মান বের করে কত হবে আমাদের 10.4, মানে প্রকৃত মাইনাস পরিমাপকৃত মাইনাস 10, মানে 0.4 সেন্টিমিটার। আপেক্ষিক কত আসবে? আপেক্ষিক আসবে আমাদের কত 0.4 ডিভাইডেড বাই প্রকৃত মান, মানে 10.4, শতকরা 0.4 ডিভাইডেড বাই 10.4 ইন্টু 100। তো এটা আসলে খালি হাতে করা খুবই টাফ, তবু আমি দেখতেছি পয়েন্ট তো সেম, পেজ চলে গেছে, তার মানে আমরা করতে পারি হচ্ছে 4 ডিভাইডেড বাই 104 ইন্টু 100, 4 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে 21, এখানে আসবে হচ্ছে গিয়ে 20, 4 5 20, ওয়েট কি বললাম 4 না হয়নি, 4 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে 26, এখানে আসবে 25, 4 25 100, তো আমাদের এখানে আসতেছে কত 100 বাই 26, 3 26 হয় আমাদের কত, 3 26 আমাদের আসতেছে হচ্ছে 52 52 53 54 57 58 58 68 78 78, হ্যাঁ এখানে আসবে 22, 0 তো হবে 8 8 25 200, 8 25 200, তোমাদের তো বড় ম্যাথ করা লাগবে না, আমি জাস্ট ক্যালকুলেশন করতেছি, যদি কখনো করতে চাও। 8 25 200, মেডিকেলে তো বড় ম্যাথ দেয় না সাধারণত, 8 25 200, তাহলে 8 26 হবে 200
8 8 ওখানে আসবে হচ্ছে 12 24 যদি ধরি তাহলে আমাদের আসবে কত 4 4 26 104 4 কেমন আসবে হচ্ছে কি 16 আরও হবে ঠিক আছে তো 3.84 পর্যন্ত আমরা রাখতেছি আরও চলতে থাকবে বুঝছো চলতে থাকবে তোমার পাচ্ছে 3.84 সো অ্যারাউন্ড 3.84 এখানে 3.64 আছে আর 4 আছে সো এখানে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার দেওয়া নেই দেখছো কারেক্ট অ্যান্সার কিন্তু দেওয়া নেই তো তোমরা 4 ধরে করতে পারো মানে 3.84 আছে আমার এখানে মানটা আসে হচ্ছে গিয়ে 3.84% তোমরা সেখান থেকে 4% ধরে করে ফেলতে পারো একটি গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ হচ্ছে কি এত আয়তনে শতকরা ত্রুটি কত বুঝতে পারছো কি করতে হবে এত হচ্ছে কি ব্যাসার্ধ পরিমাপের ভুল তার মানে 0.2 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 100% ব্যাসার্ধের এটা আমাদের কত আসবে এখানে 2 ধরলাম এখানে 25 ইন্টু 100% তো এটা কাটা এখানে 4 মানে 8% কিন্তু আমাকে বলছে আয়তন পরিমাপের কত ঠিক আছে এটা ব্যাসার্ধ পরিমাপের ভুলটা বের করছি আমি সো আয়তনের ভুলটা কত হবে যে 3 ইন্টু ডেল আর বাই আর তার মানে 3 ইন্টু 8% মানে 24% 3 গুণ করা লাগবে সো 24% হবে অ্যান্সার চট্টগ্রাম অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এত ছাত্র পাইছে হচ্ছে এত শতকরা ত্রুটি সো আমরা যদি আগে আপেক্ষিক করি সরি পরম করি পরম ত্রুটি হচ্ছে আমাদের কত 0.1 এরপর আপেক্ষিক করবা 0.1 ডিভাইডেড বাই প্রকৃত 9.8 ঠিক আছে এরপর শতকরা করবা সো 0.1 ডিভাইডেড বাই 9.8 শতকরা তো আমরা যদি গুণ করি আমাদের মান কত আসবে এখানে পয়েন্টটা বাদ দিয়ে দিলাম 1/90 ইন্টু 100 সো বুঝতে পারতেছো মানটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসবে মানে একের থেকে একটু বেশি আসবে ঠিক আছে তার মানে যে মানটা আসবে সেটা হবে মোর দেন 1 সো মোর দেন 1.00 একের বেশি হবে একটাই মান আছে আমার এখানে একের বেশি বা এগুলো অনেক মানবি 10% 10.2 12 এত বেশি কিন্তু হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপরে আসো এরপরটা আসো কোনো বস্তুর ভর 100 প্লাস 2% এবং আয়তন যদি 10 মিটার কিউব প্লাস 3% হয় বস্তুর ঘনত্ব শতকরা ত্রুটি ঘনত্ব চাইছে আমার তো জানো যে ঘনত্ব সমান সমান কি ঘনত্ব সমান সমান হচ্ছে আমাদের ভর বাই আয়তন তার মানে ত্রুটি কি দুটো যোগ হবে ভরের ত্রুটি প্লাস আয়তনের বুঝছেন যোগ হয় ভাগ হোক যোগ হোক বিয়োগ হোক অলওয়েজ যোগই হবে গুণ হোক ভাগ হোক যাই হোক গুণ সূত্রের মধ্যে অলওয়েজ যোগ হবে ত্রুটি হচ্ছে অলওয়েজ যোগ হবে ঠিক আছে তাহলে ভরের ত্রুটি প্লাস আয়তনের ত্রুটি ভরের ত্রুটি আমাকে বলছে কত 2% আয়তনের ত্রুটি 3% তার মানে 2% প্লাস 3% আমাদের আসবে 5% অ্যান্সার হচ্ছে কি 5% দেখো একজন শিক্ষার্থী একটি সিলিন্ডারের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য 0.0001 সেন্টিমিটার লৌহিষ্ঠকরণ একটি স্ক্রু গজ ব্যবহার করলো তার প্রাপ্ত ফলাফলের সাথে সর্বাধিক সঠিক মান কোনটি সুন্দর কোশ্চেন দেখো এটা আসলে মানে অনেকটা থিওরিটিক্যাল বেসিক কোশ্চেন দশমিকের পর আমার এখানে 3টা ঘর আছে দশমিকের পর 3টা ঘর পর্যন্ত সে সূক্ষ্মভাবে মাপতে পারে ঠিক আছে লঘিষ্ঠকরণ মানে হচ্ছে দেখো লঘিষ্ঠকরণ মানে হচ্ছে যতটুকু সূক্ষ্ম মাপা যায় মানে নিম্নতম কত মানে মাপতে পারবে
সো দশমিকের পর 3 ঘর পর্যন্ত সে সূক্ষ্মভাবে মাপতে পারবে, ঠিক আছে, নিম্নতম। এখন দেখো তার বলছে কি সর্বাধিক সঠিক মান কত হবে। তো আমার এখানে দেখা লাগবে যে 3 ঘর পর্যন্ত কে কে মাপছে। দেখো এটা 4 ঘর দশমিকের পরে, এটা 2 ঘর, এটা 2 ঘর, এটা 1 ঘর। তার মানে 1 ঘর 2 ঘর কিন্তু মাপবে, পারবে। 4 ঘর একদমই পারবে না, প্রথমত 4 ঘর বাদ। ও সর্বোচ্চ 3 ঘর পারে অ্যাকুরেটলি, ঠিক আছে, মানে 4 ঘর পারবে না। আমাকে বলছে সর্বাধিক সঠিক মান, মানে 2 ঘর 3 ঘর দুটো কিন্তু আছে, তাই এ দুটো হবে না, ঠিক আছে। সর্বাধিক সঠিক, সর্বাধিক সঠিক মানে কোনটা সবচেয়ে বেশি ক্লিয়ারলি মাপতে পারবে। 2 ঘর কিন্তু আছে, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি 2 ঘর না 3 ঘর পর্যন্ত পারবে। সো এই জন্য অ্যান্সারটা হবে সি, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, এখানে 3 ঘর আছে আমি লিখে দিচ্ছি, দশমিক 3 ঘর, রাইট। আচ্ছা এবার আসো, একটি স্ফেরোমিটারের স্কেলের ভাগ সংখ্যা 50, বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে লৌহিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, লঘিষ্ঠকরণ কত হবে। তো লঘিষ্ঠকরণ কি, লঘিষ্ঠকরণ মধ্যে আমরা কি বুঝি, যে একবার ঘুরালে যে পরিমাণ আগায়, একবার যদি আমরা ঘুরাই তখন যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি যে স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন। তো আমাকে বলছে যে 50 বার ঘুরালে, 50 বার ঘুরালে দূরত্ব অতিক্রম করে হচ্ছে 1 মিলিমিটার। একবার ঘুরালে করবে কত, 1/50 মিলিমিটার, ঠিক আছে। সো 1/50 আমার এখানে অপশনও নেই, আমাদের অপশন হচ্ছে গিয়ে, আচ্ছা 1/50 মিলিমিটার মানে কত আসবে আমাদের, 1/50 মানে হচ্ছে গিয়ে, আমি যদি উপরে নিচে 2 গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো, 2/100 মিলিমিটার। তার মানে কি বলা, যেখান থেকে তার মানে বলা যায়, লিখে আনি 0.02 মিলিমিটার। 0.02 মিলিমিটার মানে কি, 0.02 মিলিমিটার মানে হচ্ছে 0.002 সেন্টিমিটার, 0.0002 সেন্টিমিটার। সি নাম্বার হচ্ছে অ্যান্সার। কোনো গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কোন সমীকরণটি ব্যবহৃত হয়। এই সমীকরণটা মুখস্থ, তোমরা জানো, আর ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2, এটা মুখস্থ সমীকরণ, ভ্যালুটা মুখস্থ। স্ফেরোমিটার লঘিষ্ঠকরণের মান 0.02, নিচের কোন বেগটি নির্ভুলভাবে মাপা যাবে। নির্ভুলভাবে মাপা যাবে মানে এর থেকে ছোট, লঘিষ্ঠ মান যদি এটা হয় তার মানে হচ্ছে এর থেকে ছোট মাপা যাবে না, এর থেকে ছোট মান, এর থেকে ছোট মান মাপা যাবে না, ঠিক আছে, কারণ লঘিষ্ঠ গণনা, তো এর থেকে ছোট মান মাপা যাবে না। তো দেখো 0.005 এটার থেকে ছোট, 0.0001 এটা ওর থেকে ছোট, 0.001 এটা ওর থেকে ছোট, ওর থেকে বড় মান মাপতে পারবো। সো বড় মান কোনটা আছে, 0.003 মিলিমিটার, এটা একমাত্র এখানে ওর থেকে বড় মান, সেটা আমরা মাপতে পারবো। একটি সূক্ষ্ম তারের ব্যাস কোন যন্ত্রটিতে পরিমাপ করা যায়, তোমরা জানো যে সূক্ষ্ম তার মাপতে আমরা ইউজ করি স্ক্রু গজ। সূক্ষ্ম তারের ব্যাস বলছে কিন্তু, ঠিক না, এমন আছে তারের দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য বলে কিন্তু স্লাইড ক্লিপার্স ইউজ করতাম। আমাকে বলছে ব্যাস, তারের ব্যাস, ধরো তারের ব্যাসটা বের করতে বলছে, তখন আমরা স্ক্রু গজ ইউজ করি। খেয়াল রেখো এটা। স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়, ভার্নিয়ার ধ্রুবক। ন্যূনতম আমরা যে দূরত্ব মাপতে পারবো সেটা হচ্ছে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। একটি স্লাইড ক্যালিপার্স, একটু আগে আমাদের কি ছিল, ওইখানে আমাদের ছিল হচ্ছে, দেখো ওইখানে আমাদের ছিল হচ্ছে লঘিষ্ঠ গণন, ন্যূনতম মাপতে পারবো লঘিষ্ঠ গণন পর্যন্ত, ঠিক বলছে 0.002, মানে আমরা ন্যূনতম স্ক্রুগজের ক্ষেত্রে ন্যূনতম লঘিষ্ঠ গণন মাপতে পারবো। লিখে দিচ্ছি, স্ক্রুগজে যেরকম কি ছিল, আমরা
ন্যূনতম লঘিষ্ঠকরণ পর্যন্ত নামাতে পারতাম, ঠিক আছে, লঘিষ্ঠকরণ না পাচ্ছে। আর আমাদের স্লাইড ক্যালিপার্সে ন্যূনতম মাপাচাই হচ্ছে গিয়ে ভার্নিয়ার ধ্রুবক, এর মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, একটি স্লাইড ক্যালিপার্সের মূল স্কেল 90 ভাগ, ভার্নিয়ার স্কেল 100 ভাগের সমান, ভার্নিয়ার ধ্রুবকের মান কত? এটা দেখো, এটার মান করবো কি জানো? ভার্নিয়ার স্কেল মাইনাস মূল স্কেলের ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেল। 100 মাইনাস 99 বাই 100 আমাদের আসবে 1/100, মানে 0.01, ঠিক আছে। মূল স্কেল মাইনাস, মানে সোজা কথায় মনে রাখবা 100 মাইনাস 99 বাই 100, ঠিক আছে। এটা আরো শর্টকাটে বলা যায়, তুমি এভাবে করতে পারো যে 1 মাইনাস 99 বাই 100, একই জিনিস, এটা মনে রাখতে পারো। সো অলওয়েজ মনে রাখবা যে মূল স্কেলের 99 ভাগ, মূল স্কেলের ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ, মানতে হবে যে 1 মাইনাস মূল স্কেলের ভাগ ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ, ঠিক আছে। স্লাইড ক্যালিপার্স প্রধান স্কেলের ক্ষুদ্রতম মানের এত, ভার্নিয়ার স্কেলের এত। তো কি বলছিলাম? 1 মাইনাস মূল স্কেলের ভাগ বাই ভার্নিয়ার স্কেলের ভাগ, 40 মাইনাস 1 বাই 40 মানে 39। ভার্নিয়ার স্কেলের 40 ঘর ও মূল স্কেলের 39 ঘর, একটু বলেছে মূল স্কেলের 39 ঘর। সো 1 মাইনাস 39 বাই 40 আমাদের আস্তে আস্তে হচ্ছে গিয়ে 1/40, 1/40। সো 1/40 মানে কি? 1/40 মানে হচ্ছে কি আমাদের, দেখো 1/4 মানে কি? 1/4 মানে আমাদের ছিল 0.25। সো 1/40 মানে হচ্ছে 0.025। এটা কিসে মানে আছে? মিলিমিটার আছে। সো 0.025 হচ্ছে আমাদের মিলিমিটার। এটাকে আমি যদি সেন্টিমিটারে নেই তাহলে আমার আসবে কত? 2 ঘর আরো সেই দিকে যাবে, তার মানে 0.025 ডিভাইডেড বাই 100 সমান সমান 0.00025 সেন্টিমিটার। একটু ভুল করছি, একটু ক্যালকুলেশন ভুল আসছে। সেটা হচ্ছে কি 1/40। দেখো 1/4 মানে হচ্ছে কি 0.25। সো 1/40 হলে আমাদের আসবে 0.025, ঠিক আছে। 1/40 মানে আসবে কত? 0.025। সো আমরা এখানে বসাই 0.025, যেটা আছে আমাদের মিলিমিটারে। এখান থেকে আমরা যদি সেন্টিমিটার নিই তখন কত হবে? দেখো 0.025 ডিভাইডেড বাই 10, তার মানে 0.0025 সেন্টিমিটার, ঠিক আছে। ঠিক আছে, 0.025 সেন্টিমিটার। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। পাতলা পাতের পুরুত্ব এবং বক্রতলের ব্যাসার্ধ ফেরোমিটার, ঠিক আছে। ফেরোমিটার বক্রতলের ব্যাসার্ধটা বের করে। স্ক্রুগজ দ্বারা ন্যূনতম, যে বলছিলাম স্ক্রুগজ দ্বারা যন্ত্রের লঘিষ্ঠকরণ পর্যন্ত মাপা যাবে। আর যদি স্লাইড ক্যালিপার্স বলে তখন ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত মাপা যেত। একটি ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পরিমাপকে কি বলে? আচ্ছা, এটা দেখো, এটা কি হবে? ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, প্রধান স্কেলের এক ঘর
আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে কিন্তু আমরা বলছিলাম ভার্নিয়ার ধ্রুবক, সংজ্ঞা বেসিক্যালি এটা ধ্রুবকের। একটি স্ক্রু গজ বৃত্তাকার স্কেলে যদি একবার ঘুরে, ধরো আমি বৃত্তাকার যেটা স্ক্রু গজ একবার ঘুরেছি, রৈখিক দিকে যে পরিমাণ আগাবে তাকে বলা হয় এটার পিচ, তাকে বলা হয় এটার পিচ। একটি স্ফেরোমিটার বৃত্তাকার স্কেলে সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক দিকে যে পরিমাণ অতিক্রম করবে পিচ। সেম জিনিস, স্ক্রু গজের হোক আর স্ফেরোমিটারই হোক, একবার ঘোরালে যদি আমাদের স্ট্রেট যে পরিমাণ আগাবে সেটাকে বলতেছি আমরা পিচ। স্ক্রু গজ বা স্ফেরোমিটারের লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণনের সূত্র এটা যে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের পার্ট, এটা তোমাদের ছোটবেলার সূত্র, ঠিক আছে, L = M + V × VC, ঠিক আছে, এটা মুখস্থ মান, ছোটবেলা তোমরা পড়ছো আশা করি, এর মেইন ফর্মুলাটা স্লাইড ক্যালিপার্সের। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা হয়? জানো যে নিক্তি অলরেডি কয়েকবার করতে বলতেছি আমরা, লেভেল ত্রুটি, এই কোশ্চেনটা আগেও কয়েকবার আসছে। একটি দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য এত, পরিমাপকৃত এত, প্রকৃত মান এত, শতকরা ত্রুটি। আগে আমরা মেইনটা বের করি, লাইক পরম ত্রুটি কত, 100.4 - 100 হচ্ছে 0.4 সেন্টিমিটার। শতকরা হচ্ছে আমাদের কত হবে, শতকরা ত্রুটি হচ্ছে কি 0.4 ডিভাইডেড বাই প্রকৃত মান, মানে 100.4 × 100%। এটা 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 হাতে কলমে করা সম্ভব না, ঠিক আছে, এটা হাতে কলমে করা সম্ভব না। তো আমরা ট্রাই করতে পারি, কারণ এখানে আমাদের আসবে 4 ডিভাইডেড বাই 1004 পয়েন্ট যদি সরা ফেলি ইন্টু 100। আমরা যদি এখান থেকে দুইটা শূন্য বাদ দিই তাহলে অ্যারাউন্ড 0.4% করা যাবে, অ্যারাউন্ড 0.4% হবে, অ্যারাউন্ড 0.4%, ঠিক আছে, কোনো পার্সেন্টেজ দেয়নি। একটা আছে 0.40%, 0.4016, ক্যালকুলেটর লাগবে, এত অ্যাকুরেসি আসতে ক্যালকুলেটর লাগবে, চেক দিই তারও। আচ্ছা, এটা অ্যান্সার দেওয়া হচ্ছে কি 0.4%ই দেওয়া হচ্ছে, ঠিক আছে, 0.4%ই অ্যান্সার। আচ্ছা, এবার আসো যে বৃত্তাকার স্কেলের পূর্ণখণ্ড সংখ্যা m, বৃত্তাকার স্কেল হতে ভাগ সংখ্যা n, LCL স্ফেরোমিটারের সূত্র, এটা মুখস্থ, মুখস্থ সূত্র, বেটে দেওয়া আছে মুখস্থ সূত্র। আচ্ছা, একটি সিলিন্ডার, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, একটি সিলিন্ডারের দৈর্ঘ্য যদি 7/22 মিটার হয়, এটা আমি অনেকে দেখছি ভুল করতে। তো আসো কীভাবে করি দেখো, আমাকে বলে দিচ্ছে যে এটার আয়তন হচ্ছে 4 মিটার কিউব। সিলিন্ডারের আয়তনের মান আমরা জানি যে πr² L, ঠিক আছে, এই যে বলতে পারো যেটা দৈর্ঘ্য বেসিক্যালি। আচ্ছা, তো আমাকে বলছে যে ব্যাস কত, ঠিক আছে, এখানে আমাকে আর বের করি, তো আমরা দেখতে পাচ্ছি যে 4 = এখানে মেইন কাহিনী কি বলি, দৈর্ঘ্য আমাকে বলছে 7/22। তোমরা যারা এটা বুঝতে পারো, যাদের এটা মনে আছে যে পাইয়ের মান আমরা একটা জানি যে 3.1416 আর অনেক আছে অ্যান্ড সো অন, এটা কিন্তু অ্যাকচুয়ালি 22/7, এটা কি মনে আছে কারো? পাই মান কত, 22/7 অ্যাকচুয়াল ভ্যালু, ভাগ করলে আমরা পরে এটা পাই। তো এটার মানে করার সময় আমরা পাইয়ের মানটা 22/7 বসাবো যাতে ম্যাথটা মিলে, ইন্টু r² ইন্টু দৈর্ঘ্য কথা বলছে আমাকে 7/22, আমাদের কাটাকাটি চলে যায় আসলে, বুঝছো, এই কারণে আমরা 22/7 করছি। সো কাটাকাটি চলে যায়, আমাদের আসে হচ্ছে কি r² = 4 বা r = 2। এখন আসো, অনেকে এই পর্যন্ত করার পরেই মানটা 2 জায়গায় দেয়, কিন্তু আমাকে কিন্তু ব্যাস বলে না, আমাকে বলছে ব্যাসার্ধ বলে নাই, আমাকে বলছে ব্যাস কত, আমাকে কিন্তু ব্যাসার্ধ বলে না, আমরা পাইছি ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2। সো ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2, তার মানে ব্যাস 2 গুণ হবে 4 মিটার হবে অ্যান্সার। এই জায়গায় বনকে ভুল, অনেকে এই ম্যাথটা এটাও পারে, 22/7 অনেকে পারে, পেরে সুন্দর মতো এখানে আসে 2 আসে, অ্যান্সার 2 জায়গায় দেয়, সে আর ব্যাসটা খেয়াল করে না, বুঝছো, ভর্তি পরীক্ষায় এগুলো খেয়াল করতে হবে, মেডিকেল কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, অনেকে এই ভুলটা করছে যে পারছে 22/7 পর্যন্ত করতে পারছে, বাট স্টিল শেষে 2 জায়গায় দিচ্ছে।
সো এই ধরনের ভুল করলে কিন্তু তোমাদের পরীক্ষার পর অনেক রিগ্রেট হবে, ঠিক আছে, এটা পারা জিনিস ভুল করে আসছো। তো খেয়াল রেখো কোশ্চেনগুলো। পরেরটা দেখো যে স্ক্রু গজের একটি বৃত্তাকার স্কেল সম্পূর্ণ এক পাক ঘুরলে 0.5 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে গিয়ে 50। আচ্ছা, তো সোজা কথায় ভাগ সংখ্যা টোটাল 50, লঘিষ্ঠ গণন করতো, তার মানে আমাদের হবে এখানে একবার ঘুরে অতিক্রম করে ডিভাইডেড বাই ভাগ সংখ্যা, 0.5/50 আসবে কত, 5 কাটা, আমি যদি দেখি 0.5 না লিখে আমরা এখানে 5 লিখি, 5/50 × 10, রাইট, আমাদের আছে এখানে 5/500, 5 কাটা, মানে আমার এখানে আসছে 1/100, মানে আমার এখানে আসবে 0.01 মিলিমিটার, অ্যান্সার হচ্ছে 0.01 মিলিমিটার। তো এই পর্যন্তই আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। সো এই পর্যন্ত আমাদের আজকের তপন স্যারের অনুশীলনীর এমসিকিউ সলভ ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।